আদির কিছুই ভালো লাগছে না শামুকে ছাড়া। এই কদিনে শামু ওর অভ্যাসে পরিণত হয়েছে। এখন আপোষস হচ্ছে কেন প্রোগ্রামের কথা বলেছিল। আদি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ভাবছে শামুকে ফোন দিবে। শামু ঘুমিয়ে গেছে হয়তো। তাতে কি, ফোন তো দিবেই, ওর শামুর সাথে কথা বলা চাই। আদির মাথায় দুষ্ট বুদ্ধি এলো। আদি নিউ একটা সিম দিয়ে শামুকে ফোন দেওয়ার কথা ভাবছে। যা ভাবা তাই কাজ। আদি শামুকে নিউ নাম্বার দিয়ে ফোন দিল। একবার বেজে কেটে গেল। আদি মনে মনে ঠিক করে নিল আরেকবার ট্রাই করবে, না পিক করলে সোজা ওর কাছে চলে যাবে। শামু ঘুম চোখে ফোন হাতড়ে ধরার চেষ্টা করছে। কখন থেকে বেজে যাচ্ছে, যা ওকে প্রচণ্ড বিরক্ত করছে। বিরক্তির কারণে কপাল কুঁচকে গেছে। শামু অবশেষে ফোন হাতড়ে পেল। ফোন নিয়ে রিসিভ করে ঘুম কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আদি শামুর কণ্ঠ শুনে থমকে যায়। শামুর ঘুম কণ্ঠস্বর ওর কাছে আবেদনময়ী লাগছে। আদি চুপ করে শামুর হ্যালো হ্যালো শুনে যাচ্ছে। শামু বিরক্তি নিয়ে ভালোভাবে চোখ খুলে নাম্বার দেখে নিল। অপরিচিত নাম্বার। এত রাতে কে ফোন দিয়ে চুপ করে আছে? শামুর নাম্বার বেশি মানুষের কাছে নেই। শামু কনফিউশন নিয়ে আরেকবার হ্যালো, কে বলছেন বলল, বাট নো রেসপন্স। শামু ধরে নিল রং নাম্বার হবে। শামু ফোন কেটে দিয়ে বালিশে মুখ গুজে দিল। কিন্তু শামুকে শামুর ফোন শান্তি দিল না। আরেকবার বেজে উঠল। শামু রিসিভ করে কড়াভাবে বলল, কে বলছেন? কাকে চাই? প্লিজ স্পিক আপ। শামু এবার শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। মনে হচ্ছে কেউ ওর কথা গভীরভাবে শুনছে। শামুর রাগ হচ্ছে। কেউ শুনছে কিন্তু উত্তর দিচ্ছে না। শামু রাগী কণ্ঠে বলল, ওই কে রে? কে আপনি? মাঝরাতে ফোন করে ফাইজলামি করছেন? ওই কথা বলিস না কেন? বাড়িতে মা বোন নেই? গার্লফ্রেন্ড বা বউ নেই? অন্য মেয়েকে ডিস্টার্ব করিস? কি মনে করেছিস আমাকে ফোন দিবি আর আমি মাঝরাতে তোর সাথে গল্পে মেতে উঠব? আমার ঘুম নষ্ট করার জন্য তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। শালা বদমাইশ। বদমাইশির জায়গা পাস না? ফোন রাখো, আরেকবার ফোন দিবি গলা টিপে তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। সেই জন্য তো তোমাকে আমার কাছে আসতে হবে। গলা টিপার জন্য হলেও কাছে এসো। আদি ফিসফিস করে কথাগুলো বলল। শামুর কান যেন তোবদা হয়ে গেছে। মুখ দিয়ে কথা সরছে না। ফোনের দিকে একবার চেয়ে ফোন আবারও কানে দিল। আদি ফোনে কান পেতে মুচকি হাসছে। শামু ঢুক গিলে বলল, তুমি তো কাকে আশা করেছিলে? মানে আমার কোনো দোষ নেই। সব তোমার দোষ। এটা কার নাম্বার? আর তুমি চুপ করে ছিলে কেন? তোমার কথা শুনছিলাম। তোমার নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। নিজেকে নিজে বিরক্ত করতে চাইনি। আর আমি ভেবেছি কোনো গাঁজাখোর বখাটে ছেলে। আদি ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে আবার বখাটে বললে? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। গতবারের কথা মনে নেই? আমি কি তোমাকে বলেছি? আমি তো বলেছি ভেবেছিলাম কোনো বখাটে। আবার? না, দাঁড়াও, আমি আসছি। শামু বিছানায় লাফ মেরে উঠে বসে পড়ল। এই নাহহোজা শাস্তি দেওয়ার কাল দিবে এখন না। প্লিজ আসবে না। আচ্ছা, রেডি থেকো। দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করল। তারপর আদি বলল, শামু, মিস করছি খুব। আমিও। তুমিও কি? আমি একটা সাদা জিরাফকে মিস করছি। আদি শব্দ করে হাসল। শামু মুগ্ধ হয়ে শুনছে।
ওরা ওদের জমানো সব কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। শামু আজই মেহেদি দিবে, আগামীকাল নিজেরা মিলে হলুদ করবে। হলুদে সবাই ব্যস্ত থাকবে। তাই শামু আজই হলুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুহাত ভর্তি মেহেদি দিয়ে শামু বসে আছে। আদি শামুর পাশে এসে বসল। মেহেদি শুকিয়ে এসেছে। শামু আদির দিকে চেয়ে দেখে আদি গভীরভাবে মেহেদি দেওয়া হাত দেখছে। আদি হাত উঠে যাবে তখনই শামু হাত সরিয়ে ফেলে। আদি হাত দিচ্ছ কেন? এইবার আমি মেহেদি নষ্ট করতে চাই না। আর তোমার নাম লিখা হয়েছে, সো আমার থেকে দূরে থাকো। আদি শামুর দিকে চেয়ে বাঁকা হেসে বলল, মেহেদি তো আমার জন্যই দিচ্ছ আর আমাকেই দূর দূর করছ? শামু নাক ফুলিয়ে বলল, দূর দূর কই করলাম, তোমাকে শুধু বললাম নষ্ট করো না। যাই হোক, মেহেদি তুলে আসি। শুকিয়ে গেছে, দেখি কতটা লাল হয়েছে। কতটা ভালোবাসো আমাকে। আদিও শামুর পেছনে পেছনে গেল। শামু মেহেদি পরিষ্কার করে মেহেদি রাঙ্গা হাতের দিকে চেয়ে আছে। আদি পেছনে থেকে এসে শামুর দুহাত নিজের আয়ত্তে এনে চুমু খেয়ে বলল, লোকমুখে শুনেছি মেহেদি গাঢ় হলে নাকি বর খুব ভালোবাসে। দেখলে আমি তোমাকে কত ভালোবাসি। শামুর মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আদি শামুর গালে ঠোঁট ছুঁয়ে বলল, শাস্তির কথা ভুলে গেছ? সামান্তা চোখ বড় বড় করে আদির দিকে তাকাল। আদি মুচকি হেসে চোখ মেরে বলল, ভয় পেও না, এখন কিছু বলবো না। সব জমা থাক। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। সবাই মিলে রং খেলছে। শামু আর নিশি নিশির রুমে বসে বসে গল্প করছে। আদি শামুকে এসে বলে গেল, নিচে সবাই রং খেলছে, সাবধান। শামু নিজের রুমে আসছে। আর তখনই নিশি নিজের সাজের জিনিসপত্র শামুর হাতে ধরিয়ে দিল। শামু, এগুলো মেকআপ রুমে রেখে যাস। আর হ্যাঁ, তাড়াতাড়ি গোসল সেরে রেস্ট নিয়ে নে। শামু সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো ড্রয়িংয়ে চোখ বুলাল। দু চারজন এদিক সেদিকে বসে আছে। আদি তো বলল রং খেলছে। এখানে তো কেউ নেই, আর থাকার কথাও না। এটা কি রং খেলার জায়গা? শামু নিশির জিনিসপত্র মেকআপ রুমে রেখে বের হতেই দুজন ছেলে আর একটা মেয়ে রং হাতে শামুর সামনে এসে দাঁড়াল। শামু ওদের দেখে চোখ বড় বড় করে ফেলল। ভাবি, আর কত লুকিয়ে থাকবেন? পেয়েছি সুযোগ। আপনাকে রং না লাগিয়ে ছাড়ছি না। শামু ঘাবড়ে গিয়ে বলল, নো নো, প্লিজ। আমার এখন অনেক কাজ আছে। আমাকে রং দিবেন না প্লিজ। কোনো কথা শুনছি না। শামু ওদের এভয়েড করে চলে যেতে নিলে ওরা সামনে এসে পথ আটকে দাঁড়ায়। রং লাগাতে নিবে শামু দুগালে হাত রেখে চোখ মুখ খিচে রাখে, যার ফলে রং গলায় ঘাড়ে পড়ে। মুখেও কিছুটা লেগেছে। শামুর প্রচণ্ড রাগ বিরক্তি দুটোই হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। ইচ্ছে করছে চটকাতে, কিন্তু ভদ্রতা বজায় রাখতে সেটাও পারছে না। শামু কিছু না বলে সেখান থেকে কোনোভাবে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে রং তুলছে। কপালে বিরক্তির ভাঁজ পড়েছে। রং উঠাতে গিয়ে মুখ জ্বলে যাচ্ছে। শামু বিড়বিড় করে 14 গুষ্টি উদ্ধার করছে। পেছনে থেকে আদি এসে বলল, এই রং লাগলো কিভাবে? শামুর আদির এই প্রশ্নও বিরক্ত লাগছে। উত্তর না দিয়ে রং মুছতে লাগল। আদি শামুর সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, রং কে দিয়েছে? শামু না ঘুরেই বলল, জানি না। আমি চিনি না। তোমাকে নিষেধ করেছিলাম না যেতে? বলেছিলাম না রং খেলছে ওরা। কাজ ছিল তাই গিয়েছিলাম। আমি কি জানতাম ওই ছেলেগুলো এমন করবে? ছেলেগুলো শব্দটা শুনে আদি ক্ষেপে গেল। ওর বন্ধুরা ছাড়া আর কেউ এ কাজ করেনি।
বারবার ওদের বলা হয়েছে শামুর থেকে দূরে থাকতে আর ওরা শামুকে রং দিয়েছে। এটা আদি মেনে নিতে পারছে না। শামু আদিকে খেয়াল করেনি। খেয়াল করলে দেখতে পেত আদি কতটা রেগে গেছে, ওকে কতটা হিংস্র লাগছে। শামু চুলের খোপা করে ওয়াশরুমে যাচ্ছে। শাওয়ার নিলেই একমাত্র এগুলো তুলতে পারবে। শামু ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালেই আদি ওর হাত চেপে ধরে। শামু হাতে চাপ অনুভব করে আদির দিকে বিস্ময় নিয়ে তাকাল। শামু ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, আদি কি হয়েছে? এমন করছো কেন? আমি শেষবারের মতো বলছি ওদের থেকে দূরে থাকবে, আর ওদের ব্যবস্থা আমি করছি। শামু ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা? আদি কি করতে চাইছ? ওরা তো জাস্ট মজা করে। আর তোমার ভালো লেগেছে? তোমার মুখে, গলায়, ঘাড়ে কি সুন্দর রং। শামু রেগে গিয়ে বলল, আদি, কি আজেবাজে কথা বলছ? মাথা ঠিক আছে? আদি শামুর কথার উত্তর না দিয়ে চলে গেল। শামু দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল। শামু সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর আবার রুমে এসে শাওয়ার নিয়ে নিল। বেরো হতে পারছে না। আদি কি করছে কে জানে? শামু আদিকে ফোন দিল, কিন্তু আদি ফোন তুলছে না। কিছুক্ষণ পর শামু জানতে পারল আদি ওর দুই ফ্রেন্ডের সাথে রুড ব্যবহার করেছে, আর ওরা রাগ করে চলে গেছে। শামু এটা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারল না। শামু আদির খোঁজে আদির রুমে গেল। আদি মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। শামুকে দেখে আদি থমকে যায়। শামুর চোখমুখ লাল হয়ে আছে। শামু আদির পাশে গিয়ে দাঁড়াল, তারপর বলল, আদি কি শুরু করেছ? উনাদের সাথে নাকি খারাপ ব্যবহার করেছ? আদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো? শামু আদির ডোন্ট কেয়ার ভাব দেখে অবাক হল। আদির মধ্যে কোনো অনুতাপ নেই। আদি, উনারা আমাদের মেহমান আর তোমার ফ্রেন্ড। আচ্ছা তাই নাকি? আমার ফ্রেন্ড বলে ছেড়ে দিব? আমার বউয়ের ইচ্ছের বিরুদ্ধে রং মাখবে আর আমি চুপ করে থাকব? আদি, বিয়ে বাড়িতে এমন হয়, তাই বলে এমন করবে? কি ভাববে? মন খারাপ করে। হু কেয়ার্স? যা খুশি ভাবুক। আদির এই ভ্রুক্ষেপহীন আর গাছাড়া ভাব শামুর ভালো লাগছে না। বাট আই কেয়ার। ওরা যা ভাবার আমাকেই তো ভাববে, তাই না? তুমি এমন একটা কাজ কি করে করলে? আমাকে ছোট করলে? শামু, এই ম্যাটার এখানেই ক্লোজড। আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। রাইট, আমিও চাই না। কোচ, তোমাকে এসব বলা বোকামি ছাড়া আর কিছু না। তোমার এত জ্বলছে কেন সেটাই তো বুঝতে পারছি না। শামু চোখ মুখ শক্ত করে বলল, কারণ আমি তোমার মতো নই। শামু আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদি অনেকবার শামুকে ডাকল, কিন্তু শামু সাড়া দেয়নি। শামুর রুমের সামনে যেতেই শামু ঠাস করে দরজা বন্ধ করে দেয়। আদিও আর চেষ্টা করেনি। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আদি বারবার শামুর দিকে তাকাচ্ছে, যা শামুর ভালো লাগছে না। তাই শামু নিশিকে বলল, আপু তাড়াতাড়ি করো, আমার ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হতে চাই। আদি বুঝতে পারল শামু আদির জন্য এ কথা বলেছে আর এখনও আদির উপর রেগে আছে। আদির উল্টো রাগ হল। নিশি তাড়াতাড়ি সব ফর্মালিটি শেষ করে শামুকে রুমে পাঠিয়ে দিল। আদির বন্ধুরা আদিকে বারবার এটা সেটা বলছে, ড্রিঙ্ক করছে, কিন্তু আদির সেদিকে মন নেই। শামুর সাথে একটা বোঝাপড়া না হলে ওর শান্তি নেই। শামু আয়নার সামনে দাঁড়িয়ে গয়না খুলছে। তখনই ঠাস করে দরজা খোলার শব্দে পেছনে ঘুরে
আদি ঝড়ের গতিতে শামুর কাছে এসে শামুকে আয়নার সাথে চেপে ধরে শামুকে কোনো প্রকার সুযোগ না দিয়েই শামুর ঠোঁট দখল করে নিল। শামু প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে আদির কাছে হার মানতে বাধ্য হয়। আদি শামুর কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শামুও হাঁপাচ্ছে। রাগ করিস কেন বউ? জানিস কতটা অস্থির লাগছিল? তোকে কত ভালোবাসি বুঝিস না কেন? আমি কাউকে সহ্য করতে পারি না তোর আশেপাশে, তাই কাউকে ঘেঁষতে দেই না তোর কাছে। প্লিজ আর রাগ করে থেকো না। শামু আদিকে জড়িয়ে নিল। যাই করুক না কেন ওকে অগ্রাহ্য করার শক্তি ওর নেই। আদি জিজ্ঞেস করল, আর রাগ নেই তো? শামু বলল, উহু। আদি শামুকে ছাড়িয়ে বাঁকা হেসে বলল, এক চুমুতে এত পাওয়ার? শামু নাক কুঁচকে আদির বুকে কিল দিল। আদি শামুর দুগাল ধরে কপালে গভীরভাবে চুমু খেল। রিসিপশনে শামু পার্পেল কালার লেহেঙ্গা পরেছে। শামু আদি দুজনের শখানেক ছবি তোলা হয়ে গেছে। বাড়ি, ছাদ, গার্ডেন, বাড়ির প্রতিটি আনাচে কানাচে কোথাও বাদ রাখেনি। শামু প্রচণ্ড টায়ার্ড। শামু আর না পেরে আদিকে বলল, আদি আম সো টায়ার্ড। আদিও অসহায় ফেস করে বলল, আমিও। তারপর বলল, ভাই আর কত? যত ছবি তুলেছি আমাদের নাতিপুতি 10 প্রজন্ম মিলে দেখে শেষ করতে পারবে না। এবার তো ক্ষান্ত হন ভাই, আরেকটা, তারপর শেষ। অবশেষে ওরা ছাড়া পেল। শামু হাফ ছেড়ে বাঁচল। থ্যাঙ্কস টু ইউ। বাঁচলাম। এখন আমি গিয়ে লং শাওয়ার নিব। আদি সাথে সাথে বলল, একদম না। তোমাকে বউ সাজে দেখে আমার মন ভরেনি। যতক্ষণ পর্যন্ত আমার মন ভরবে না ততক্ষণ চেঞ্জ করতে পারবে না। শামু চোখ বড় বড় করে বলল, আদি আমি পারব না। ভালো লাগছে না, এখনই আমাকে ফ্রেশ হতে হবে। প্লিজ। আদি চোখ ছোট ছোট করে বলল, নো মানে নো। শামু সেই কখন থেকে আদির জন্য অপেক্ষা করছে, আদির আসার খবর নেই। একে তো শামু বিয়ের ড্রেস পরে আছে, আর এখন তো শামুর ঘুম পাচ্ছে। সারাদিনে যা ধকল গেছে তাতে ক্লান্ত হয়ে পড়েছে শরীর। আদির বন্ধুরা আদিকে ছাড়ছে না। আদি ঘরে যাওয়ার জন্য আকুপাকু করছে। আদির বন্ধু সেটা বুঝতে পেরে বলল, ভাই আজ নতুন বিয়ে করিসনি, পুরান বউ তোর। বাসর হয়ে গেছে, নতুন করে কিছুই বাকি নেই। আদি ওর বন্ধুকে বলল, হুট কিছু কিছু জিনিস কখনো পুরনো হয় না, আজীবন নতুনই থেকে যায়। তুই বুঝবি না। থাক তোরা, শামু আমার জন্য অপেক্ষা করছে। আদির বন্ধুরা আদিকে নিয়ে মজা করছে। আদি সেসব পাত্তা না দিয়ে ছাদ থেকে নেমে এলো। শামুর ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। শামু ফোন হাতে নিয়ে ফোন ঘাটাঘাটি করছে যাতে ঘুমটা কিছুটা হলেও চলে যায়। শামু ওয়াইফাই অন করতেই মেসেঞ্জার টুন বেজে উঠল। অচেনা একটা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট এসেছে। শামু কৌতূহল নিয়ে ওপেন করল। মেসেজটি ছিল এরকম, প্রথমে শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। সব সময় ভালো থাকো, হ্যাপি থাকো। তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করেছ, তাই অন্য আইডি থেকে মেসেজ দিলাম। বিরক্ত করার জন্য দুঃখিত। তবে কিছু কথা না বললেই নয়, শান্তি পাচ্ছিলাম না। আমাকে কি মাফ করা যায় না? আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার ঘর ভাঙ্গার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সফল হইনি। কারণ তোমার নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। আমি বারবার হেরে গেছি, আর হারতে হারতে বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। আমি ভুল করেছি সামান্তা, এর জন্য আমি অনুতপ্ত।
জানি আমাকে ক্ষমা করা তোমার জন্য ইজি হবে না, তবুও বলছি চেষ্টা করো আমাকে ক্ষমা করার, তবেই আমি নিজেকে ক্ষমা করে নিজের জীবনে এগিয়ে যেতে পারব। আমি এখানে আর থেমে থাকতে চাই না, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি অপেক্ষায় থাকব উত্তরের। রাজ। শামু মেসেজ পড়াকালীন সময়ে ওর মনে হয়েছিল এটা রাজ হবে। আর শেষে নাম দেখে শিওর হল। শামু মেসেজটা আরেকবার পড়ে ভাবতে লাগল কি করা যায়। শামু টাইপ করতে লাগল, আপনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। আমি অন্য সব মানুষের মতো এত মহান নই যে আমার সাথে এত কিছু করার পরেও আমি সব ভুলে ক্ষমা করে দিব। তবে আপনি যদি আর আমার সামনে না আসেন, আমার পথে না আসেন, আমাকে বিরক্ত না করেন, তবে সময়ের সাথে সাথে হয়তো আমি সব ভুলে আপনাকে ক্ষমা করে দিব। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না প্লিজ। এটাই শেষ কথা। শামু মেসেজ টাইপ করাই এতটা ব্যস্ত ছিল যে আদি দরজা খুলে ঘরে ঢুকেছে সেদিকে ওর খেয়াল নেই। আদি ঘরে ঢুকে দেখে শামু খুব মনোযোগ দিয়ে কিছু টাইপ করছে, কাউকে মেসেজ করছে বোঝাই যায়। শামু মেসেজ সেন্ড করে ব্লক অপশনে আঙ্গুল রাখতেই আদির কণ্ঠস্বর শুনতে পেল। আদি বলল, শামু। শামু হঠাৎ করে আদির কণ্ঠস্বর শুনে চমকে যায়। এতটা ঘাবড়ে যায় যে ওর হাত থেকে ফোনটা পড়ে যায় মেঝেতে। আদি পড়ে যাওয়া ফোনের দিকে একবার চেয়ে শামুর দিকে তাকিয়ে এগিয়ে এলো। শামুর মুখ কেমন থমথমে, ফ্যাকাশে হয়ে আছে। দেখে মনে হচ্ছে চোর চুরি করে ধরা পড়ে গেছে। শামু একটা ঢুক গিলে জোরপূর্বক একটা শুকনো হাসি দিল। তারপর ফোন তুলতে নিলে সেটা আদি তুলে নিল। শামুর এভাবে ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া ওর মনে সন্দেহ সৃষ্টি করছে। ফোনের দিকে একবার চেয়ে শামুকে বলল, কাকে মেসেজ করছিলে? শামু যা ভেবেছিল তাই। এখন যদি রাজের নাম বলে তো আদি কিছু না শুনেই রিয়েক্ট করবে। তাই শামু আগে আদিকে পুরো কথা বলতে চায়। শামু নিজের অস্বাভাবিক ভাবটা দূর করে বলল, আমি কাকে মেসেজ করছি তার আগে পুরো কথাটা শুনো। আদি ফোন ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমি শুধু জানতে চাই কাকে মেসেজ করেছিলে। শামু কয়েক সেকেন্ড থেমে বলল, আদি ফেসবুকে হঠাৎ একটা। আদি এতক্ষণ শান্তস্বরে বললেও এখন চিৎকার করে বলল, তোকে এত কাহিনী জিজ্ঞেস করেছি? আমি শুধু জিজ্ঞেস করেছি কে ছিল। এত ড্রামা করছিস কেন নাম বলতে? তুই তার নাম বলবি কিনা বল। শামু আমতা আমতা করে বলল, আদি রাজ আমাকে মেসেজ করেছিল। রাজের নাম শুনে আদির মাথায় যেন ধপ করে আগুন জ্বলে গেল। যা ভেবেছিল তাই। এই নামটা ওর লাইফ থেকে যাচ্ছেই না। এত চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও রয়ে গেছে। আদি হাতে রাখা শামুর মোবাইল ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল। তারপর আদি শুকনো হেসে বলল, সব নষ্ট করে দিলি না। খুব ভালো। আদি তারপর দরজার কাছে এগিয়ে যেতেই শামু সামনে গিয়ে দাঁড়াল। শামু বাধা দিয়ে বলল, আদি পুরো কথা শোনো। না শুনেই এমন রিয়েক্ট করছো কেন? আমার কিছু শোনার নেই। এই নামটা শুনলেই আমার সব শেষ হয়ে যায়। শামুকে সামনে থেকে সরিয়ে আদি বেরিয়ে গেল। শামু কি করবে কিছুই বুঝতে পারছে না। শামু গিয়ে ফোন তুলে নিল। ফোনটা অন করার চেষ্টা করছে কিন্তু ফোন অন হচ্ছে না। আদি যেভাবে ছুঁড়ে মেরেছে তাতে ফোনের লাইফ ডেড হয়ে গেছে। এখন আদিকে কিভাবে বুঝাবে? শামু আয়নার সামনে গিয়ে সব ঠিকঠাক করে ফোন হাতে নিয়ে আদিকে খুঁজতে লাগল। শামু অবশেষে আদিকে ছাদে খুঁজে পেল। আদি সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। শামু লেহেঙ্গা দুই হাতে ধরে আদির দিকে এগুচ্ছে। আদি কারো আসার শব্দে না ঘুরেই বলল, লিভ মি এলোন। আদি তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তুমি না আমাকে ভালোবাসো?
আমার প্রতি একটু বিশ্বাস রেখে আমার কথাগুলো শোনো। আদি হাতের সিগারেট ফেলে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এখন আমার কিছু ভালো লাগছে না। আমি কিছু শুনতে চাই না। শামু লেহেঙ্গা ছেড়ে দিয়ে আদির পাশে দাঁড়িয়ে ওকে নিজের দিকে ঘুরাল। আদি ঝাড়া মেরে অন্যদিকে ঘুরে গিয়ে বলল, দেখ আমাকে রাগাস না, চলে যা, ভালো চাস তো? শামু শক্ত গলায় বলল, না গেলে কি করবে? মেরে ফেলবে। আমি যাব না। আমি দেখতে চাই তুমি কি করো। আদি ঘুরে শামুর গাল চেপে ধরে বলল, রাজ কেন মেসেজ দিয়েছে? হা? আর তুই ওর সাথে কি কথা বলছিলি? ও কেন আমার লাইফ থেকে যাচ্ছে না? কেন বারবার আমার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দিচ্ছে? আমার দোষটা কোথায়? শামু আদির হাত সরিয়ে দিয়ে বলল, ও যাতে আর আমাদের লাইফে না আসে সেটাই বলেছি। ও ফেক একটা আইডি থেকে মেসেজ করে সরি বলেছে। বিশ্বাস না হলে তুমি ফোনটা অন করে দেখো। শামু আদির হাতে ফোন দিয়ে হনহন করে হেঁটে চলে গেল। আদি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আদি নিচে নেমে গেল। রুমে গিয়ে দেখে শামু ফ্রেশ হয়ে বের হচ্ছে। মুখ ভার করে আছে। আদি শামুর সামনে গিয়ে ওর হাতে ফোন ধরিয়ে দিল। শামু বলল, দেখা শেষ? আদি মাথা নাড়িয়ে বলল, না, আমি দেখতে চাই না। শামু ফোন হাতে নিয়ে অন করার চেষ্টা করছে। আদি শামুকে বলল, শামু রাখো, আমি কিছু দেখতে চাই না। শামু জোর গলায় বলল, বাট আমি তো তোমাকে দেখাবই। শামু ফোনের ব্যাটারি খোলে রিসেট করে। বারবার চেষ্টা করছে। আদি শামুর হাত থেকে ফোন নিয়ে বলল, এটার হায়াত শেষ। আমি কিছু দেখতে চাই না। আই ট্রাস্ট ইউ। বাট তখন রাজের নামটা শুনে প্রচুর রাগ হয়েছিল। জানি না কেন ওর নাম শুনলে আমার এত রাগ হয়। ইচ্ছে করে সব গুড়িয়ে দেই। ও কেন বারবার আমাদের মাঝে চলে আসে? শামু শীতল কণ্ঠে বলল, চলে গেছেন উনি। চিরতরে চলে গেছে। শামু আর কথা না বাড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল। সাথে চাদর গায়ে জড়িয়ে নিল। আদি শামুর পাশে গিয়ে বসে বলল, চলে গেছে মানে? শামু চোখ খুলে বলল, বলবো না। কারণ আমি এতক্ষণ বলার ট্রাই করেছি, তুমি শুনোনি। আর তাই এখন আমি আর বলবো না। শামু চাদর মুড়ি দিয়ে মুখ ডেকে নিল। আদি শামুর চাদরে ঢাকা মুখের দিকে কিছুক্ষণ চুপ করে চেয়ে থেকে উঠে দাঁড়াল। ওর খুব জানতে ইচ্ছে করছে রাজ কি বলেছে। আদি শামুর ভাঙ্গা ফোনটা অন করার চেষ্টা করছে। অবশেষে অন হয়ে গেল। আদির শামুর ফোনের লক আগেই জানা ছিল। লক খুলে মেসেঞ্জার চেক করে মেসেজ দেখতে পেল। আদি মেসেজ পড়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেন যে এমন হুটহাট রেগে যাস? কি করব, রাজের নামটায় আমার প্রচুর অ্যালার্জি, শুনলেই রাগ উঠে যায়, কন্ট্রোল হয় না। আদি ফোনটা রেখে ফ্রেশ হয়ে নিল। তারপর শামুর কাছে এলো। শামুর মুখের উপর থেকে চাদর সরাতেই শামু চাদর চেপে ধরে। আদি মুচকি হাসে। এটা দেখে শামু তখনও জেগে আছে। আদি শামুকে কোলে তুলে নেয় চাদরসহ। আচমকা তুলে নেওয়ায় শামু ঘাবড়ে যায়। আদি ওকে বারান্দায় নিয়ে গেছে। খোলা বারান্দা। শামুর পছন্দ মতো সিঙ্গেল বেড এনেছে। আকাশে বড় গোলাকার চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। বারান্দায় চাঁদের আলো এসে পড়েছে। শুভ্র সাদা মেঘের ভেলার সাথে চাঁদ লুকোচুরি খেলছে। শামুকে বেডে শুইয়ে দিতেই শামু চোখ পাকিয়ে তাকালো আদির দিকে। আমাকে এখানে কেন এনেছ? আমি এখনই ঘরে যাব। ছাড়ো আমাকে। আদি মুচকি হেসে বলল, আজ আমাদের বাসর রাত। এমনেই যাবে নাকি? শামু উঠে বসে বলল, তাই নাকি?
আজ বাসর রাত? তুমি আমার গাল চেপে ধরেছ, ভুলে গেছ? নো বাসর। তাহলে আমি একা একা কি করব? শামু ভাবার ভঙ্গি করে বলল, সিগারেট খেতে পারো, না থাকলে এক প্যাকেট এনে নিতে পারো। শামুর খোঁচা মেরে বলা কথা আদির বুঝতে দেরি হয়নি। শামু, আমি সিগারেট সাধারণত খাই না, বাট আজ। শামু থামিয়ে দিয়ে বলল, কৈফিয়ত চেয়েছি? চাইনি তো। শামু ধপ করে শুয়ে পড়ল। আদি শামুর পাশে গিয়ে শুতেই শামু মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আদি আকাশের দিকে চেয়ে আছে। তারপর শামুকে বলল, দেখো চাঁদ কত সুন্দর। শামু না ঘুরেই বলল, চাঁদ সব সময় সুন্দর হয়, এখানে দেখার কিছু নেই। কিছুক্ষণ নীরবতা, তারপর আদির দীর্ঘশ্বাস। আদির দীর্ঘশ্বাস শামুর কান পর্যন্ত পৌঁছে গেল। জানো শামু, আমার খুব ভয় হয়। না জানি তুমি কবে আমাকে ছেড়ে চলে যাও। শামু আদির কথা শুনে আদির দিকে ঘুরল। আদির এই কথার মাঝে যথেষ্ট সংশয় ও ভয় ছিল। শামু আদির দিকে চেয়ে আছে। শামুকে চেয়ে থাকা দেখে আদি বলল, এই যে আমি হুটহাট রেগে যাই, তাও ভয়ঙ্কর রাগ। সবাই বলে আমার রাগ প্রচণ্ড ভয়ঙ্কর। এই রেগে যাওয়ার কারণে তুমি আমার উপর অভিমান করে আছো। আজ হয়তো অভিমান করে আছো, কিন্তু কাল হয়তো আমার এই রাগটা আর নিতে পারবে না। তখন কি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে? আদির দৃষ্টিতে কিছু একটা ছিল যা শামুর বোধগম্য হয়নি। তবে শামুর প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই মানুষটা যেমনই হোক ওর ভালোবাসার মানুষ, ওকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না। শামু প্রত্যুত্তরে আদিকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে। ওর বুকে মুখ গুজে চুপ করে রইল। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। শামু তারপর জিজ্ঞেস করল, তুমি আমাকে কতটা ভালোবাসো? আদি উত্তর দিল, কতটা ভালোবাসি তা জানি না, গভীরতা মেপে দেখিনি, মাপতে চাই না। শুধু জানি তোকে ছাড়া চলবে না। তু মেরে লিয়ে শেরফ এক লাড়কি নেহি, মেরে জিন্দেগি তো। কেন ভালোবাসো? কারণ খোঁজিনি, শুধু জানি ভালোবাসি। আই নিড ইউ। আমি তোমাদের সোসাইটির মতো তথাকথিত মডার্ন মেয়ে নই। আমি আমার মতো। তুমি চাইলে সেরকম কাউকে। আদি থামিয়ে দিয়ে বলল, তুমি তোমার মতো। তোমার মধ্যে কোনো কিছু ফেক নেই। তোমার কথা বলা, চালচলন সব রিয়েল। কাউকে ভয় না পেয়ে মনে যেটা আছে সেটা বলে ফেলা, এই গুণগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি বলবো না তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আমি তোমার থেকে বেশি সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তাদের সৌন্দর্য বাহ্যিক ছিল, মেকি ছিল। তাদের দেখে আমার তেমন ফিলিংস হয়নি। তোমাকে দেখে যেটা হয়েছে, তোমাকে পাওয়ার জন্য তোমাকে পর্যন্ত ধোঁকা দিয়েছি। এখন তুমি বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? শামু আদির প্রশ্ন শুনে হেসে ফেলল, কারণ ও ব্যাখ্যা করতে পারবে না। শামু ছোট করে উত্তর দিল, প্রকাশ করার জন্য আমি উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না। আদি পরের প্রশ্ন করল, কেন ভালোবাসো? কারণটা অজানা। হয়তো অকারণেই ভালোবাসি। সবকিছুতে কারণ থাকা আবশ্যক নয়। আদি মুচকি হেসে বলল, তুমি তো আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারতে না। শামু কিছুটা নড়েচড়ে উঠল আদির কথা শুনে। কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করে বলল, আসলেই আমি তোমাকে দুচোখে দেখতে পারতাম না। দেখলেই রাগ উঠে যেত। আদি বাঁকা হেসে বলল, আর এখন দেখলেই প্রেম জাগে। শামু লজ্জা পেয়ে গেল। লজ্জা মাখা মুখে বলল, বলেছে তোমাকে? আদি ছোট করে শামুর গালে চুমু খেল। শামুর পরের প্রশ্ন, আমাকে কিছু দিবে না?
আদি শামুর হঠাৎ চাওয়া বুঝতে পারল না, তবুও বলল, কি চাই তোমার? শামু ইতস্তত করে বলল, থাক বাদ দেও, অন্য সময় বলবো। বাট আদি এখনই জানতে চায় শামু ওর কাছে কি চায়। না, এখনই বলো কি চাও। রাগ করবে না তো? রাগ করলে দরকার নেই। আরে বলো, রাগ করব না। প্রমিস? বাহ, আজকাল দেখি আমার বউও আমাকে ভয় পায়। শামু ভেংচি কেটে বলল, না, ভয় পাই না। বাট তুমি রাগ করলে সব বরবাদ করে দেও। তাই তুমি রাগ করলে আমি চুপ করে থাকি, কারণ একজন আগুন হলে অন্য একজনকে পানি হতে হয়। দুজনে আগুন হলে সে আগুন শুধু ঘরে না, পুরো বাড়িতে জ্বলে। আদি ভাবছে শামুর কথা ঠিক। ওর নিজের রাগ খুব ভয়ানক, কন্ট্রোল করা যায় না। আর তখন শামু চুপ থাকে বলেই সিচুয়েশন ঠিক থাকে, সব সামলে নিতে পারে। শামু, আমাকে সব সময় এভাবে সামলে নিও। তুমি ছাড়া আমাকে কেউ সামলাতে পারবে না। ওকে, সব সময় সামলে নিব। এখন বলো কি চাও? আদি এইবার আর সময় নিল না, চট করে বলে দিল, আমি চাই তুমি বিজনেসটা বুঝে নেও, পরিবারের দায়িত্ব নেও, বাবাকে অবসর দেও। বাবা আর কত করবে? তারও তো বয়স হয়েছে। আদি শামুর কথা শুনে চুপ করে আছে। অনুমান করতে পেরেছিল এমন কিছুই বলবে, তাই হল। আদিকে চুপ দেখে শামু বলল, রাগ করলে? প্রত্যেক মেয়ে চায় তার স্বামীর সাকসেসে নিজেকে গর্বিত করতে। আমিও চাই আমার হাসব্যান্ডের নাম হোক, সে জীবনে কিছু একটা করুক। ভুল কিছু বলেছি? না, ভুল কিছু বলনি। তবে আমার আর কিছুদিন সময় দরকার। হ্যাঁ, নেও সময়। নিজেকে বুঝে তারপর সবটা বুঝে নেও। আর আরেকটা কথা, এসব আজেবাজে নেশা ছেড়ে দেও। তুমি যথেষ্ট শিক্ষিত। তুমি জানো তুমি নিজের কতটা ক্ষতি করছ। তুমি হয়তো ভাবছ শামু দুদিন ধরে আমার লাইফে এসে আমাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, করছি, কারণ তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার হাসবেন্ড। তোমার ক্ষতি আমি কিভাবে মেনে নিব? তাই চেষ্টা করো। সকালের আলো ফুটতে শুরু করেছে। বারান্দা হওয়ায় হালকা আলোটা চোখে বিঁধছে। শামুর চোখ কুঁচকে আসছে। শামু চোখ মেলে তাকালো। আদি ওর গলার উপর হাত দিয়ে শুয়ে আছে। ওর এক পা বেডের বাইরে, আরেক পা শামুর উপরে। আদি বেডের কিনারে, মনে হচ্ছে আরেকটু নড়লেই নিচে পড়ে যাবে। শামু নিজেকে ছাড়িয়ে নিয়ে আদিকে টেনে এদিকে আনতেই আদির ঘুম ভেঙে গেল। পড়ে যাচ্ছিলে, তাই টেনে এদিকে আনলাম। আদি ঘুম ঘুম চোখে বলল, আচ্ছা, এদিকে এসো। আদি শামুকে টেনে শুয়ে দিয়ে ওকে জাপটে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে ঘুমিয়ে রইল। আদির নিঃশ্বাস গলায় পোড়ায় শামুর সুরসুরি লাগছে। শামু নড়েচড়ে আদিকে সরানোর চেষ্টা করছে। আদি, সরো, আমার সুরসুরি লাগছে। আদি মাথা তুলে শামুর দিকে চেয়ে হেসে ফেলল। কি লাগছে? শামু লজ্জায় চোখ বন্ধ করে নাক মুখ কুঁচকে ফেলল। আদি শামুর ঠোঁটে টুপ করে চুমু খেয়ে মুখ কাঁধের উপর রেখে ঘুমিয়ে পড়ল। শামু আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আদি ঘুম ঠেলে উঠে এসে শামুকে পেছনে থেকে জড়িয়ে ধরল। শামুর পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। শামু না নড়েই বলল, বিছানা ছেড়ে এখানে ঘুমাতে এসেছ? যাও, বিছানায় যাও। আরাম করে নিশ্চিন্তে ঘুমাও, আমাকে নিচে যেতে হবে। আদি মাথা তুলে বলল, তোমার জন্য উঠতে হলো। শামু আদির দিকে ঘুরে বলল, আমি তোমাকে কখন উঠতে বললাম? আদি মুচকি হেসে বলল, 1 মিনিট। আদি ড্রয়ার থেকে একটা বক্স বের করে শামুর সামনে ধরল। শামু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এতে কি আছে? ওয়েট।
আদি বক্স খোলে একজোড়া ছোট স্বর্ণের কানের দুল, একটা প্লাটিনামের লকেট সহ চেইন, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া চিকন চুড়ি বের করল। তারপর বলল, আমার বউয়ের জন্য। যদি তার আজ্ঞা হয় তবে আমি তাকে এগুলো পরিয়ে দিতে পারি। খুশিতে শামুর চোখ জ্বলজ্বল করছে। স্বামীর কাছ থেকে প্রথম উপহার, তাও বিবাহিত মেয়ের বিয়ের চিহ্নমূলক উপহার। শামু উচ্ছ্বাস প্রকাশ করে বলল, অবশ্যই। আদি শামুকে একে একে সব পরিয়ে দিল। তারপর দুচোখ ভরে দেখে নিল। শামুও নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শাড়ির সাথে এগুলোতে ওকে একদম বউয়ের মতোই লাগছে, কোনো কমতি নেই। আদি শামুকে বলল, আমি চাইলে গতকাল রাতেই দিতে পারতাম, কিন্তু দেইনি। কারণ আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পরের দিন সকালে তুমি যখন ভেজা চুলে আয়নার সামনে দাঁড়াবে তখন আমি নিজ হাতে এগুলো পরিয়ে দেব। শামু চোখের পলক ঘন ঘন ফেলে বলল, তাহলে তো তোমার ইচ্ছে পূরণ হয়নি, কারণ আমার চুল তো ভেজা নেই, একদম শুকনো। হি হি। আদি শামুর ফাজলামি বুঝতে পেরে বলল, তাহলে যাও এখনই চুল ভিজিয়ে এসো। হু বই গেছে। আদি আফসোসের ভঙ্গিতে বলল, আমারই ভুলকেন যে গতকাল রাতে রাগ করতে গেলাম। তাহলে শামুর আদিকে আর কিছু বলতে না দিয়ে বিছানার দিকে ধাক্কা মেরে বলল, চুপ করে গিয়ে ঘুমাও। আদি মুচকি হেসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। শামু নিচে গিয়ে প্রথমে সব মেহমানদের সাথে কথা বলে কুশল বিনিময় করল। আদির কথা কেউ জিজ্ঞেস করল না, কারণ সবাই জানে সে ঘুমখোর। নাস্তার টেবিলে নিশি শামুর দিকে চেয়ে বারবার ভ্রু নাচাচ্ছে। শামু ভ্রু কুঁচকে বলল, কি আপু, এমন করছো কেন? নিশি টেডি স্মাইল দিয়ে বলল, না মানে ভাইয়া কই? আমার কাছে তোমার ভাইয়ের খোঁজ করছো? এক কাজ করো, নিজে গিয়েই নিয়ে এসো। সিঁড়ি দিয়ে উপরে যাবে, তারপর বাদিকের সেকেন্ড রুমে যাবে। বিছানার উপর তাকিয়ে দেখবে হাত পা ছড়িয়ে বেহুশের মতো ঘুম যাচ্ছে। নিশি হতাশ হয়ে বলল, নিরামিষ মার্কা ভাবি। বিয়ে হয়েছে 2-3 মাস আর এখন নিরামিষ হব না তো কি? আমি তো আর তোমার মতো নতুন বউ না। ওই যে দেখো জয় ভাইয়া কিভাবে চেয়ে আছে তোমার দিকে। নিশি ঘুরে সোফার দিকে তাকালো। হ্যাঁ, জয় এদিকেই চেয়ে আছে। নিশি শামুকে বলল, ঈশস যেভাবে বলছিস আমার ভাই বুঝি তোর দিকে তাকায় না? চোখ খোলা থাকলে তো তাকাবে, সারাদিন তো চোখ বন্ধ করে ঘুমায়। কিছুদিন পর নিশি চলে গেছে শ্বশুর বাড়ি। আদি আজ অফিসে যাবে। শামুকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে অফিসে যাবে। দুজনেই রেডি। শামু আদির টাই লাগিয়ে দিয়ে গালে হাত দিয়ে বলল, অল্পতেই হাইপার হয়ে যাবে না। কাজ করতে যাচ্ছ, মাথা ঠান্ডা রাখবে। শামু আদির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর বলল, তোমাকে অনেক কিউট লাগছে। বেস্ট অফ লাক। দুজনে একসাথে নাস্তা করে বেরিয়ে গেল। আদির বাবা মা দুজনেই খুশি। শেষে ছেলের সুমতি হয়েছে। বিজনেসের দায়িত্ব বুঝে নিয়ে বাবাকে অবসর দিচ্ছে। তবে আদির বাবা আরও কিছুদিন অফিসে যেতে চান। তিনি কিছুদিন আদিকে সবটা বুঝিয়ে দিবেন যাতে আদির কোনো সমস্যা না হয়। আদি সবটা বুঝে গেলেই তিনি অবসর নিবেন। আদি শামুকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, সাবধানে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আচ্ছা আচ্ছা, আমার কথা এত ভাবতে হবে না। নিজের কাজটা ঠিক করে করো। ওকে বাই। টাটা, হেভ এ গুড ডে। শামু গেটের কাছে গিয়ে পেছনের দিকে চেয়ে মুচকি হাসি দিল। তারপর ভার্সিটির ভেতরে ঢুকে গেল। শামু ভেতরে যাওয়ার পর আদি গাড়ি স্টার্ট দিল। টাকা। আরও কিছুদিন পর আদি সোফায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে।
মাঝে মাঝে আদির কপাল কুঁচকাচ্ছে, আবার কখনো চিন্তার রেখা ফুটে উঠছে। শামু বিছানায় বসে বসে পড়ছে। বই খোলা, কিন্তু ওর বইয়ের দিকে মনোযোগ নেই। ও কলম কামড়াচ্ছে আর আদির দিকে তাকাচ্ছে। আদিকে কিছু বলতে চাইছে, কিন্তু আদি কাজের পেশারে আছে, এখন বলা যাবে না, তবে সোজাসুজি না বলে দিবে। এছাড়া কয়দিন পর শামুর ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, তাই না বলার সম্ভাবনাই বেশি। তবুও একবার শামু চেষ্টা করে দেখতে চায়। আদির কাজ শেষ। আদি ল্যাপটপ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল। উফ বাবা বাঁচলাম। আদির মুখে এই কথা শুনে শামু আদির দিকে তাকাল। ল্যাপটপ বন্ধ এর মানে কাজ শেষ। শামুর মুখে হাসি ফুটল, কিন্তু আদি এসব খেয়াল করেনি। আদি ফোন বের করে কারো নাম্বারে ফোন করল। কানের কাছে ফোন নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াল। শামু আদির দিকে গভীরভাবে নজর রাখছে। আদি কাউকে বলল, ইমেইলগুলো চেক করে আমাকে জানান। আদি ফোন কেটে পকেটে রাখতেই শামু আদিকে ঘুরতে না দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। আদি আর ঘুরল না। শামু আদির পিঠে ঠোঁট ছোঁয়াল, তারপর ওর পিঠে মাথা ঠেকিয়ে রাখল। আদি শামুর আচরণে টাস্কি খাচ্ছে। আমার বউয়ের কি হয়েছে? আজ এত রোমান্টিক কেন? কোনো আবদার আছে নিশ্চয়ই। শামু দমে গেল। আদি ধরে ফেলেছে সব, তবুও অস্বীকার করবে সে। তুমি কি বলতে চাইছ আমি সবসময় তোমার কাছে আবদার করি? আদি শামুর দিকে ঘুরে শামুর দিকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর বলল, না, তবে তোমার আচরণ সন্দেহজনক। শামু কটাক্ষ দেখিয়ে বলল, বেশ, বলবো না কিছু। ও আচ্ছা, কিছু বলতে এসেছিলে তাহলে? মানে আবদার আর কি? বলেই আদি হাসতে লাগল। শামু নাক ফুলিয়ে আদির দিকে চেয়ে চলে যেতে নিলে আদি হাত টেনে ধরল। শামুকে নিজের দিকে ঘুরিয়ে মিশিয়ে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, বলো কি চাও? শামু আমতা আমতা করে বলল, আমার বাবাকে দেখতে ইচ্ছে করছে। চলো না আমরা কিছু দিন সিলেট থেকে ঘুরে আসি, প্লিজ। শামু কথাটা বলে চোখ নামিয়ে নিল। কিছুদিন পরে শামুর পরীক্ষা। এই সময় আদি শামুকে কোথাও যেতে দিতে ইচ্ছুক না। শামু, তুমি ভুলে গেলে ঠিক 1 মাস পর তোমার পরীক্ষা, আর এই সময় তুমি বেড়াতে যাওয়ার বায়না করছো। তোমার যদি বাবাকে খুব বেশি মনে পড়ে আমরা উনাকে বলি এখানে এসে ঘুরে যাক। শামু চুপ করে আছে। ওর শুধু বাবাকে নয়, ওর বাড়িকেও খুব মনে পড়ছে। ওর মাকে খুব মনে পড়ছে। মা না থাকুক, ও বাড়িতে মায়ের স্মৃতি তো জড়িয়ে আছে। এসব ভেবে শামুর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আদি সেটা খেয়াল করল, তাই বলল, শামু, তোমার পরীক্ষা শেষ হোক আগে, তারপর না হয় আমরা যাব। শামু আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে। শামুর মুখ কালো হয়ে গেছে। আদি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, আমরা এই সপ্তাহেই যাব। 2 দিন থেকে চলে আসব। শামু আদির কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়ল। বাচ্চাদের মতো লাফিয়ে উঠল। খুশিতে ওর চোখ চকচক করছে। লাফাতে লাফাতে আদির গলা জড়িয়ে ধরল। খুশিতে আত্মহারা হয়ে বলল, লাভ ইউ সো মাচ। আদি মুখ বাঁকিয়ে বলল, আবদার পূরণ করলেই লাভ ইউ সো মাচ। শামু আদির গলা ছেড়ে দিয়ে ভ্রুকুচকে আদির 2 গাল টেনে ভেঙচি কেটে চলে গেল। শামু খুশিতে আকাশে বাতাসে ভাসছে। শামু মামনিকে খুঁজছে। শামু মামনির ঘরে যাচ্ছে। মামনি বই পড়ছে চোখে চশমা দিয়ে। শামু গিয়ে পাশে বসে বলল, মামনি। আদির মা বই থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ বল। তোমার ছেলে রাজি হয়েছে, বাট বলেছে 2 দিন। তবে আমি এতেই খুশি।
আচ্ছা যা, দুদিন ঘুরে আয়, পরীক্ষার পর আবার যাবি। তখনই আদির মায়ের ফোন বেজে উঠল। নিশি ফোন করেছে। শামু ফোন এনে দিল। ফোন রিসিভ করতেই নিশি সালাম দিল। নিশিকে খুশি খুশি লাগছে, কিন্তু নিশি কিছু বলতে পারছে না। আমতা আমতা করছে। নিশির মা এক ধমক দিল, যা বলার বলিস না কেন? তুই এত ড্রামা শিখলি কবে? মানে মা। নিশি আবারও আমতা আমতা করছে। শামু বুঝার চেষ্টা করছে। আদির মায়ের চোখ শামুর দিকে পড়তেই বলল, শামু দেখতো কি বলে। শামু ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ নিশি আপু, কেমন আছো? শামু, এই শোন। বলো। শুনতাই তো চাচ্ছি। নিশি লাজুক ভঙ্গিতে বলল, মানে তুই মামি হতে যাচ্ছিস? শামু ফোন হাতে দাঁড়িয়ে গেল। কি? নিশি আপু, কংগ্রাচুলেশন। ওয়াও আপু, উফ, আজ এত খুশি লাগছে। আদির মা শামুর মুখের দিকে হা করে চেয়ে আছে। শামু কান থেকে ফোন সরিয়ে নিয়ে বলল, মামনি তুমি নানু হতে যাচ্ছ। নিশিপু প্রেগন্যান্ট। ধরো ফোন, আমি আদিকে বলে আসি। শামু ফোন দিয়ে তাড়াতাড়ি দৌড়ে রুমে গেল। রুমে গিয়ে শামুর সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আদি শামুকে এভাবে দেখে উঠে দাঁড়াল। কি হয়েছে শামু? শামু হাঁপাতে হাঁপাতে বলল, নিশি আপু ফোন করেছিল। নিশি আপু মামি হতে চলেছে। উফ, নিশি আপু মামি কেন হবে? আমি মা হতে দূর, সব গুলিয়ে যাচ্ছে। শামু দুহাতে মাথা চেপে ধরল। সব গুলিয়ে যাচ্ছে। আদি কিছুই বুঝতে পারছে না। কে মা হতে যাচ্ছে, কে মামি হতে যাচ্ছে। আদি শামুকে বসিয়ে বলল, শামু রিল্যাক্স, বসো এখানে। শামু রিল্যাক্স হয়ে বসে। শামু এতটা এক্সাইটেড যে সব গুলিয়ে ফেলছে। শামু রিল্যাক্স হয়ে বলল, নিশি আপু প্রেগন্যান্ট। তুমি মামা হতে যাচ্ছ। আদি নির্লিপ্ততা ভাবে বলল, ওহ ভালো। শামু আদির কাছ থেকে এত নির্লিপ্ততা ভাব আশা করেনি। ভেবেছিল আদিও শামুর মতো রিয়েক্ট করবে। ওহ ভালো? শুধু ওহ ভালো? তুমি মামা হতে যাচ্ছ, তোমার কোনো ফিলিংস নেই? আজীব কি ফিলিংস হবে? নিশির বিয়ে হয়েছে, বাচ্চা হবে, এটা স্বাভাবিক। তাই বলে এত নির্লিপ্ততা? এখন তোমার মতো ফিলিংস না আসলে কি করব? শামু হতাশ হয়ে বলল, তুমি এমন কেন? না জানি বাবা হওয়ার নিউজ শুনে কি করবে? আদি বাবা হওয়ার নিউজ শুনে যদি এমন নির্লিপ্ততা থাকো, তবে আমি তোমাকে খুন করব। শামু হনহন করে চলে গেল। বাবা, আমি কি আবার মামার সঙ্গে বাবা হতে যাচ্ছি? কি বলে গেল? ঠিক করে তো বললও না। শামু। আদি শামুকে খুঁজতে চলে গেল। শামু আর আদি সিলেটের জন্য বের হয়েছে। পরের দিন সবাই নিশির বাড়িতে গিয়ে নিশিকে দেখে এসেছে। শামুরা ঢাকায় ব্যাক করলেই নিশি এসে কিছুদিন থেকে যাবে। শামু খুশিতে আত্মহারা, পাগলপাড়া। কতদিন পর নিজের শহরে যাচ্ছে। নিজের বাবা, কাজিনদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ওর যাওয়ার খবর শুনে ওর সব কাজিনরা, ফ্রেন্ড সবাই চলে এসেছে। এখন শুধু শামুর যাওয়ার পালা। অবশেষে শামু পৌঁছে গেল ওর বাড়িতে। শামুকে পেয়ে ওর সব কাজিনরা ঘিরে ধরেছে। শামুর ফুপু, মামা, মামি, খালাম্নি সবাই এসেছে। গাড়ি থেকে শামু নামতেই সবাই শামুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এত মানুষের মাঝে আদির খুব অস্বস্তি লাগছে। শামু সবাইকে উদ্দেশ্য করে বলল, কুল কুল, আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আমার বড় এসেছে, তাকে কেউ দেখো।
শামুর কথা শুনে শামুর ফুপু লজ্জা পেল, আসলেই তো নতুন জামাই আজ প্রথমবার এসেছে, তার দিকে কারো নজরই নেই। তারপর সবাই জামাইকে সমাদর করতে ব্যস্ত হয়ে পড়ল। এত মানুষের ভিড়ে আদির নিজেকে চিড়িয়াখানার জিরাফ মনে হচ্ছে। আজ মনে হচ্ছে শামুর দেওয়া নাম সার্থক। এত এত খাবার, এত সমাদরে আদি হাঁপিয়ে উঠেছে। প্লেটে খাবার নিয়ে শামুর দিকে অসহায়ভাবে চেয়ে আছে। শামুর ফুপি বলল, কি বাবা, বউয়ের দিকে চেয়ে আছো কেন? খাও। আদি সৌজন্য দেখিয়ে বলল, জি খাচ্ছি। শামু কিছুই বলছে না, বসে বসে মজা দেখছে। চলবে।